বিয়ের ২ মাস আগে দুজন লোক আমার সাথে জোর জবরদস্তি করেছিল। বিয়ের দিন আমি জানতে পারলাম যে আমার পেটে বাচ্চা এসে গিয়েছে। যখন বিয়ের রাতে আমার বর আমার কাছে আসলো, শীতকাল থাকা সত্ত্বেও আমি ঘেমে নেই গিয়েছিলাম। আর যখন সে আমার শরীর দেখল, তখন আমি বউ সেজে যখন ঘরের মধ্যে পৌঁছলাম, তখন আমার হৃদয় যেন বাইরে বেরিয়ে আসবে এরকম অবস্থা হচ্ছিল। বিয়ের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমার একটাই ভয় লাগছিল যে আমার বর যেন সত্যিটা না জানে। ভয়ে ভয়ে আমার সময় কাটছিল। আর আজকে সেই মুহূর্ত এসে গিয়েছে যখন কিনা আমার বরের সাথে আমি মুখোমুখি হব। আমার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। যদি সে আমার ব্যাপারে সত্যিটা জেনে যায়, তখন কি হবে? সেই সত্যিটা একদিকে দুনিয়ার নজর থেকে আর অন্যদিকে আমি আমার বাড়ির লোকের থেকেও লুকিয়ে রেখেছিলাম। দরজা খোলার আওয়াজে আমার শরীর চমকে উঠল। আমার শরীর কাঁপতে লাগল। আমার বর হেঁটে আমার দিকেই আসছিল, আর সে আমাকে দেখতে লাগল। তার এরকমভাবে দেখায় আমি ভয় পেতে লাগলাম। আমার বর আমার সামনে বসল, আর আমার ঘোমটা খুলল। আমি ওই সময় অন্যান্য বউদের মতো তার সামনে লজ্জা পাওয়ার বদলে ভয়ে কাঁপছিলাম। আমার বর আমার প্রশংসা করতে লাগল, কিন্তু আমার ভয় লাগছিল, যদিও আমার বর এর আগেও আমাকে দেখেছিল। আমাদের বিয়ে ৩ মাস আগেই হয়ে গিয়েছিল, কিন্তু বিদায় ৩ মাস পরে হল। কিন্তু বিয়ের সময় অন্যান্য মেয়েদের মতো আমার মনেও অনেক রকম আশা জাগল। আমি লজ্জা পাচ্ছিলাম। আমার বরকে তখন আমি মাত্র একবারই দেখেছিলাম, আর আমার হৃৎস্পন্দন তাতেই বেড়ে গেল। অবস্থা যদি ভালো হতো, তাহলে আমিও অবশ্যই লজ্জা পেতাম এবং বেড়ে যাওয়া হৃদয়স্পন্দন নিয়ে তার প্রশংসা শুনতাম। কিন্তু ১.৫ মাস আগে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমার ব্যক্তিত্বকে ভীষণভাবে নাড়া দেয়। আমার হৃদয় পৃথিবী থেকে এবং নিজের জীবন থেকে দূরে উড়ে গিয়েছিল। আমি সবসময় ভয় পেতে পেতে আজ এখানে এসে পৌঁছেছি। আর আজ আমি পুরো অধিকার নিয়ে ওর কাছে আছি, সেজন্য আমার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছে। আমার বর আমার সাথে কথা বলছিল, আর আমার তার নজর অদ্ভুত বলে মনে হচ্ছিল। তার নজর আমার উপর পড়তেই সে পিছিয়ে গেল। আমি তার পিছিয়ে যাওয়ায় একটু ঘাবড়ে গেলাম। সে আমাকে একভাবে দেখতে দেখতে অদ্ভুত অদ্ভুত কথা বলছিল, যেটা আমাকে যেন ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়ার মতোই ছিল। আমি ভাবলাম সে হয়তো আমার রহস্য জেনে গিয়েছে। আমার সেই সত্যিটা যেটা আমি তার থেকে লুকাচ্ছিলাম, সেটা মনে হয় সে জেনে গিয়েছে। কিন্তু আমি অবাক তখন হলাম যখন সে মাথা নাড়িয়ে বলল যে, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আর বোধহয় তুমিও ক্লান্ত হয়ে গেছ। তুমি জামাকাপড় বদলে নিয়ে শুয়ে পড়ো। আমাকে এটা বলতে বলতে সে শুয়ে পড়ল, আর আমি আমার জায়গায় চুপ করে বসেছিলাম। অদ্ভুত মানুষ ছিল সে, যে আমাকে ছুলো পর্যন্ত না। আমি এই ব্যাপারটা ভীষণ চিন্তায় পড়ে গেলাম, আর তারপর আমার হৃদয় ভীষণ ভারী হতে লাগল। আমি জামাকাপড় বদলে ফেললাম আর বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু আমার মাথার মধ্যে একটা কথাই ঘুরতে লাগল, যে প্রথম রাতেই আমার বর আমাকে ছোঁয়ার পরিবর্তে এদিকের ওদিকের কথা কেন বলতে লাগল, আর তারপর আমায় ঘুমিয়ে পড়তে বলল কেন? আমি পুরো রাত এই কথাটা ভাবতে লাগলাম। পরের দিন আমি খুব কষ্ট করে নিজের মুখে হাসি আনলাম। আজও সবাই আমার খুব প্রশংসা করল। আমি ছোট থেকেই খুব সুন্দর ছিলাম। বিয়ের প্রতিটা সাজ আমার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছিল। আমি বিশ্বাস করতাম আজ আমার বর আমাকে দেখে নিজের অধিকার দেখাতে নিজেকে আটকাতে পারবে না। কিন্তু আমি চাইছিলাম তার উচিত আমার প্রশংসা করা এবং তার আমার উপর অধিকার কায়েম করা। আজ বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আমার বর ঘরে আসলো, আর তার মেজাজ খুব ভালোই মনে হচ্ছিল। আমার একটু ভয় লেগেছিল, কিন্তু আমি অপেক্ষা করছিলাম তার। তারপর আমি তখন অবাক হয়ে গেলাম যখন আমার বর রাতে এখানে সেখানের কথা বলতে বলতে আমায় ঘুমাতে বলল এবং সে নিজেও ঘুমিয়ে পড়ল। আমি তখন অবাক হয়ে চুপ করে বসে রইলাম। আমার মধ্যে কি সেই ব্যাপারটা ছিল না, যে আমার বর আমার প্রতি আকর্ষিত হয় না? আমার অবস্থা অদ্ভুত হয়ে গিয়েছিল। প্রথম থেকেই আমার মনের মধ্যে ভয় ছিল যে আমার বরের সামনে আমার সত্যিটা খুলে না যায়। তার উপরে আমার বরের অদ্ভুত কাজকর্ম দেখে দেখে আমি দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। আমার বর খুব ভালো মানুষ ছিল। আমার সাথে ভীষণ ভালো ব্যবহার করে সে পুরো মাস কাটিয়ে দিল, যেটা আমার মনের মধ্যে, আমার মাথার মধ্যে অনেক গভীর প্রভাব ফেলেছিল। আমি আবার রাতে আমার সাথে ঘটা সেই দুর্ঘটনাগুলো স্বপ্নে দেখতে লাগলাম। আমার অবস্থা দিনের পর দিন আরও খারাপ হতে লাগলো। আমি ভয় কাঁপতে লাগলাম। প্রেগন্যান্সির ৩য় মাস শুরু হয়ে গেল। আমার শরীর বদলাতে লাগলো, আর আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আমি চাইছিলাম যে এই সময় বরের সাথে প্রথমে আমার মজবুত একটা সম্পর্ক হয়ে যাওয়া উচিত, কিন্তু সেরকমটা পেলাম না। আর এবার সত্যি আমার সমস্ত শক্তি ক্ষয়ে যাবে, আমি সবসময় চিন্তায় থাকতাম, যার জন্য আমার শরীর আরও খারাপ হতে লাগলো। একদিন আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেল। তখন আমার বর আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার দেখার পর সেটাই বললেন যেটাই আমি ভয় পাচ্ছিলাম। তিনি বললেন যে আমি মা হতে চলেছি। আমি প্রেগনেন্ট হয়েছে ৩ মাস হয়ে গেছে। আমি খুব আঘাত পেয়ে গেলাম। এবার আমার বর নিশ্চয়ই আমায় ডিভোর্স দিয়ে দেবে। আর স্বাভাবিকভাবে যে কোনো মানুষ এটাই তো করবে। আমার হৃদয় চাইছিল যে আমি চিৎকার করে করে কাঁদি, কিন্তু আমার শরীর একদম প্রাণহীন আর ঠান্ডা হয়ে যাচ্ছিল। ডাক্তার আমার বরকে বললেন যে কোনো চিন্তার কারণে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমার ভালো খাওয়া দাওয়ার সাথে সাথে ভালো পরিবেশেরও দরকার ছিল। তিনি জানতেন না যে বাচ্চাটা তো আর।
আমার চোখে 6 মাস আগে হয়ে যাওয়া ঘটনাটি সিনেমার মতো চলতে থাকত। আমার বিদায় হওয়ার আগে, আমার বিয়ের 1 মাস আগে, আমার পরীক্ষার জন্য আমি ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমাকে 2টা লোক জোর করে ধরে নেয়। আমি ওই সময় ফাঁকা জায়গায় ছিলাম। আমার চিৎকার করার কোনো ফল হয়নি, কোনো লাভ হয়নি। আর ওরা আমাকে ওখানে কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে আমার সরলতার সুযোগ নিল। আমি তাদের সামনে হাত জোর করে কাকুতি মিনতি করলাম আর তাদেরকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু তারা কালা হয়ে গিয়েছিল। আর আমি চিৎকার করে করে কাঁদতে চেষ্টা করছিলাম, কিন্তু আমার আওয়াজ বন্ধ করার জন্য মুখ চেপে ধরা হয়েছিল। আমি কিছু দেখতেও পাচ্ছিলাম না, আর না আমি বেশি কিছু জানতে পেরেছি। শুধু আমি এটুকু মনে করতে পারি, একটা ছেলে যে আমার সাথে ভুল কাজ করেছিল, সে মাস্ক পরেছিল মুখে, আর তার শার্টেতে, তার জামাতে অদ্ভুত কিছু লেখা ছিল, কিন্তু এই প্রমাণ পরে খোঁজার সময় পাওয়া গেল না। এরপর আমি অজ্ঞান হয়ে ওখানে কিছুক্ষণ পরে পড়েছিলাম। আমার মনে হয়েছিল আমি মরে যাব, আর যদি না টানা হয় তো তারপরে আত্মহত্যা করতে চাইছিলাম। কিছুক্ষণ পর তারা আমাকে ওখানে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল, যেখান থেকে তারা আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আমি নিজেকে সামলে কাঁদতে কাঁদতে ঘরে পৌঁছলাম। বাড়ি গিয়ে তখন দেখলাম আমার ছোট বোন ছাড়া ঘরে কেউ ছিল না। আমি নিজের ঘরে ঢুকে নিজেকে সেই ঘরের মধ্যে বন্ধ করে দিলাম আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমি চিন্তায়, কষ্টে, যন্ত্রণায় জ্বরে পড়ে গেলাম। রাত্রিবেলা আমি ভয় পেয়ে যেতাম। আমি পুরো রাত জেগে থাকতাম, কিন্তু কোনোদিন কাউকে বলার সাহস হয়নি। পরিবার আমার খুব খেয়াল রাখত, আর 1 সপ্তাহের জ্বর আমার চেহারার লাবণ্য শেষ করে দিয়েছিল। এরপর আস্তে আস্তে করে আমি নিজেকে সামলাতে শুরু করলাম। যা কিছু আমার সাথে হলো, আস্তে আস্তে আমি সেই যন্ত্রণা থেকে নিজেকে বের করতে লাগলাম। আমি পরিবারের কাছ থেকে এই ব্যাপারটা লুকিয়েছিলাম আর নিজেকে সামলাচ্ছিলাম। কিন্তু কিছুদিন পরে আমার শরীর বদলাতে শুরু করে। হঠাৎ করেই আমার মাথা ঘুরে যায় আর আমার বমি পেতে লাগে। আমি ভয় পেয়ে যাই যে এইসব ওই দিনের ফল নয় তো। আমি চুপচাপ ইউনিভার্সিটি থেকে লেডি ডাক্তারের কাছে যাই আর নিজের চেক আপ করাই, আর ভগবানের কাছে প্রার্থনা করি যে এমন যেন কোনো ভয়ের কিছু আমার সাথে না হয়। কিন্তু ভগবানের হয়তো এটাই ইচ্ছা ছিল। আমার রিপোর্টে আসলো যে আমি প্রেগনেন্ট আছি। আমি খুব কাঁদলাম আর ভগবানকে ডাকতে লাগলাম যে আমার সাথে এরকম কেন হলো। এবার আমি কোথায় যেতাম আর কাকে নিজের অবস্থার জন্য দায়ী করতাম? আমার এই অবস্থার জন্য প্রমাণ কীই বা ছিল? আমি জানতাম যে সবাই আমাকেই ভুল ভাবত। ঘরে এসে আমি চুপচাপ বসে থাকলাম। বাড়িতে মা বাবা দুজনেই বৃদ্ধ আর ছোট বোন অবুঝ। এই অবস্থায় তারা আমার অবস্থাকে অসুস্থতা বা জ্বর ভেবে নিয়েছিল। আমার অবস্থা দিনের পর দিন আরও খারাপ হচ্ছিল। তারপর আমার বিয়ের কথা উঠল, তো আমি আরও ভয় পেয়ে গেলাম। আমার বর কি আমার উপর ভরসা করতে পারত? কোনোদিন না। সে আমার সাথে সম্পর্কই ভেঙে দিত, আর আমি সবার কাছে খারাপ চরিত্রের মেয়ে হয়ে উঠতাম। যখন বিয়ে হলো, আমি ভাবলাম যে বিয়ের পরে বরকে বলে দেব যে আমি গর্ভবতী, আর যখন বাচ্চা জন্ম নেবে তখন 7 মাস বয়স প্রমাণ করে বিষয়টি চাপা দেব। কিন্তু এখানেও আমার ভাগ্য আমার সাথ দিল না। আর আমার এত যত্ন করার পরেও, আমার স্বামী আমাকে ভালোবাসে এটা দামি করেও সে আমার থেকে দূরত্ব বজায় রেখেছিল। এবার তো ডাক্তারও সত্যি কথা সামনে এনে ফেলেছিলেন। আমি জানতাম আমার বর ঘরে গিয়ে আমাকে উল্টোপাল্টা কথা শোনাবে আর বাজে চরিত্রের মেয়ে বলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এই 3-4 মাসের চিন্তা আমার অবস্থা এত খারাপ করে দিয়েছিল যে আমি নিজেকে ডিভোর্সের জন্য তৈরি করে ফেলেছিলাম। যখন আমরা বাড়ি পৌঁছালাম তখন আমার বর আমাকে ঘরে নিয়ে গেল। আমি নিজেকে চিৎকার চেঁচামেচির জন্য তৈরি করছিলাম, কিন্তু আমার অবাক হওয়ার যেন কোনো শেষ ছিল না। যখন দুপুর থেকে বিকেল, বিকেল থেকে রাত হয়ে গেল, অথচ আমার বর আমাকে কিচ্ছু বলল না, বরং সে আমাকে আরাম করতে বলল। আমার মনে হচ্ছিল যে আমি কোনো স্বপ্ন দেখছি। এত কিছুর পরেও কি মানুষ এত নীরব থাকতে পারে? সে শুনেছিল যে তার স্ত্রী গর্ভবতী, যাকে সে স্পর্শও করেনি, তারপরেও সে চুপ ছিল। এটা কিভাবে সম্ভব হলো? আমার মন খারাপ ছিল। আমি তার নীরবতা দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আর দিনে দিনে আমি তার প্রেমে পড়তে শুরু করেছি। আমি বিশ্বাস করতে শুরু করেছি যে সে যে ভালোবাসার দাবি করত, সম্ভবত সেটা সত্যি ছিল। সময় পেরিয়ে যাচ্ছিল আর সে আমার প্রতিটা উপরে যত্ন নিচ্ছিল। আমার জন্য সে ফল আর দুধ নিয়ে আসতে লাগলো। নিজের হাতে সে আমাকে দুধ খাওয়াতো। আমি এইসব কিছুকে তার ভালোবাসা ভাবছিলাম, কিন্তু তাও মাঝে মধ্যে আমি ভীষণ অবাক হতাম তার ব্যবহারে। আমার এত খেয়াল রাখার পর আমার শরীরে আর কোনো সমস্যা হয়নি, আর আমি পুরো সময়টাই খুব আরাম করে নিশ্চিন্তে কাটাতে লাগলাম। তারপর বিয়ের 7 মাস পরে খুব সুন্দর একটা বাচ্চা জন্ম দিলাম। আমার এই বাচ্চার ভাগ্যের ওপরে আফসোস হতে লাগলো যে ওর ভাগ্যে হয়তো বাবার ভালোবাসা নেই। আর একটা সত্যি ছিল যে আমার নিজেরও ওই বাচ্চার প্রতি খুব একটা বেশি ভালোবাসা ছিল না। কিন্তু আমার বর এখানেও আমাকে ভুল প্রমাণ করলো, আর এই বাচ্চাটাকে, যার বাবার কোনো ঠিক ঠিকানা নেই, তাকে এত ভালোবাসা দিল যে আমি